পরিবাহী পদার্থের ক্ষেত্রে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাকে আমরা বলি পরিবাহী পদার্থ, আর যার মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না তাকে আমরা বলি অন্তরক পদার্থ। যেহেতু পরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, তাই একটা তড়িৎ ক্ষেত্রে তার প্রভাব পরিলক্ষিত হয় সহজে। আর অন্তরক যেহেতু তার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তাই সেই সব পদার্থের তড়িৎ ক্ষেত্রে প্রভাব খুব একটা দেখা যায় না। তবে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে, কিছু কিছু অন্তরকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন তড়িৎ ক্ষেত্রে থাকে তাদের পৃষ্ঠে একটা আধানের আবেশ ঘটে। যেসব পদার্থের ক্ষেত্রে অর্থাৎ যেসব অন্তরকের ক্ষেত্রে দেখা যাবে তারা তড়িৎ ক্ষেত্রে থাকলে তাদের পৃষ্ঠে আবিষ্ট আধান দেখা যাবে, তাদেরকে আমরা পরাবৈদ্যুতিক পদার্থ বলবো। তাই সংজ্ঞা হিসেবে বলা যায় কিছু অন্তরক পদার্থকে তড়িৎ ক্ষেত্রে রাখলে তাদের পৃষ্ঠে আবিষ্ট আধানের সৃষ্টি হয়, তাদেরকে আমরা পরাবৈদ্যুতিক বলছি। পরাবৈদ্যুতিক পদার্থকে দুভাগে ভাগ করি, একটাকে বলা হচ্ছে গিয়ে মেরুবর্তী আর একটাকে বলা হচ্ছে অমেরুবর্তী। মেরুবর্তী এবং অমেরুবর্তী এই বিষয়টাকে আলোচনা করবার শুরুতে আমি যে কথাটা বলি, তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আরেকবার একটু ধারণা দেওয়া যাক। আমরা তড়িৎ দ্বিমেরু কি জেনেছিলাম? তড়িৎ দ্বিমেরু জেনেছিলাম যে দুটো সমপ্রকৃতির দুটি সমমানের আধান, কিন্তু তাদের প্রকৃতিটা যদি আলাদা হয়, তারা ক্ষুদ্র দূরত্বে থাকলে যে তড়িৎ সংস্থা গঠন করবে তাদেরকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। দুটি আধানের মধ্যেকার দূরত্ব যদি টয়েসেল হয়, তাহলে ভ্রামককে আমরা যদি পি দ্বারা ডিনোট করি, তাহলে ভ্রামককে বলা হচ্ছিল কিউ ইন্টু টয়েস এল, অর্থাৎ 2QL, অর্থাৎ একটি আধান এবং তাদের মধ্যেকার দূরত্ব, যেটাকে বলা হচ্ছিল দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এবারে আমরা আসছি অমেরুবর্তী পদার্থ। একটি পদার্থের পরমাণু অবস্থায় পৌঁছলে আমরা জানি একটি পদার্থের পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকে ঠিক ততগুলি প্রোটন থাকে, এবং এটাও জানি যে যতগুলি প্রোটন এবং ততগুলি ইলেকট্রন থাকার কারণে যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের আধানের মান সমান, তাই পরমাণুটা নিস্তড়িত হয়। তাহলে একটি পরমাণুতে যতটা পজিটিভ আধান থাকে ঠিক ততটাই নেগেটিভ আধান থাকে। হয়েছে? তাহলে পজিটিভ এবং নেগেটিভ সমমানের আধান থাকে একটি পরমাণুতে। এই যে দুটো সমমানের আধান, তাহলে এরা কি সৃষ্টি করতে পারে? দ্বিমেরু সৃষ্টি করতে পারে। একটি ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থের ক্ষেত্রে পরমাণুতে দেখা যাবে মোট পজিটিভ আধান এবং মোট নেগেটিভ আধান যেহেতু সমান মানের একটি অণু গঠন করছে, যখন পরমাণুগুলো অনেকগুলো পরমাণু নিয়ে তাদের অণু গঠন করে, তাহলে মোট পজিটিভ এবং মোট নেগেটিভ আধানের মান সমান, এবং পজিটিভ আধানের যে ভরকেন্দ্র এবং নেগেটিভ আধানের যে ভরকেন্দ্র তারা যদি একই বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ এই দুটো আধান সমান কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব নেই, একই বিন্দু, ভরকেন্দ্র একই বিন্দুতে অবস্থান করছে, তাহলে তারা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করলো না। হয়েছে? পদার্থের মধ্যে অবভিয়াসলি সমান পজিটিভ এবং নেগেটিভ আধান আছে, কিন্তু যদি এই দুটো পজিটিভ এবং নেগেটিভ আধানের মধ্যেকার দূরত্ব একটা ক্ষুদ্র দূরত্ব থাকে, অর্থাৎ মোট যে পজিটিভ আধান তাদের
মোট ভরকেন্দ্র এবং নেগেটিভ আধানের ভরকেন্দ্রের মধ্যে যদি দূরত্ব থাকে তাহলে দ্বিমেরু দেখা যাবে, তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি করবে। আর যদি না থাকে তাহলে তারা একই বিন্দুতে সমপতিত হলে হলে তাহলে তাকে আমরা বলছি অমেরুবর্তী বা নন পোলার। কিন্তু যদি দেখা যায় যে থাকে এরকম তাদের মধ্যেকার দূরত্ব দ্বিমেরু সৃষ্টি করে, তাকে আমি বলছি পোলার। কখন এরকম হতে পারে? যদি দেখা যায় সিমেট্রি, অর্থাৎ অমেরুবর্তীর ক্ষেত্রে যদি দেখা যায় সিমেট্রি, দুটি হাইড্রোজেন পরমাণু, দুটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেনের অণু গঠন করেছে, হাইড্রোজেনের পরমাণু গঠন করেছে, এই দুটো পরমাণু একই ধরনের একই আকার বিশিষ্ট, সুতরাং তাদের ক্ষেত্রে তারা কি করবে? তারা পজিটিভ এবং নেগেটিভ একই বিন্দুতে সমাপতিত হবে, ফলে তারা দ্বিমেরু সৃষ্টি করবে না। হয়েছে? আমরা তাহলে একটা মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে যেহেতু দ্বিমেরু থাকছে না, তাকে আমরা এই রকম ইন্ডিকেশন দিচ্ছি, অর্থাৎ একটা বিন্দুতে সমাপতিত হচ্ছে বলে। কিন্তু যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বনের একটি পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে। এই তিনটে পরমাণুর মধ্যে দুটো অক্সিজেন সম আকৃতির, কিন্তু কার্বনটা ভিন্ন আকৃতির, ফলে তাদের ক্ষেত্রে দেখা যাবে তিনটেই পরমাণু, মানে মোট পজিটিভ আধান মোট নেগেটিভ আধান সমান। তার মানে তাহলে দুটো সম মানের কিন্তু প্রকৃতিটা আলাদা, এরকম আধান বর্তমান, কিন্তু যেহেতু তাদের আকারটা প্রত্যেক যতগুলো পরমাণু আছে আকারটা সমান না, ফলে দেখা যায় তারা একই বিন্দুতে সমাপতিত হয় না, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের সমাপতিত হয় না। ফলে কি হচ্ছে? তারা একটা দ্বিমেরু গঠন করছে। CO2, H2O, দেখো অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন, তাহলে এটা কি করছে না? তারা একই বিন্দুতে সমাপতিত হচ্ছে না, ফলে কি হচ্ছে? পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সামান্য কেন্দ্রদ্বয়ের মধ্যে ভরকেন্দ্রের মধ্যে একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে, ফলে তারা কি তৈরি করছে? দ্বিমেরু তৈরি করছে। আমি একটা মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে দ্বিমেরুর এইরকম আকার গঠন করছে, তাই আমি এটাকে নিচ্ছি এইরকমভাবে। অর্থাৎ দ্বিমেরু পদার্থের ক্ষেত্রে আমরা যখন দেখব দ্বিমেরু এরকম অনেকগুলো থাকে দেখাবো, যেমন এখানটাতে দেখিয়েছি। দেখো এটা একটা অমেরুবর্তী পদার্থের, এর ক্ষেত্রে অণুগুলো একই বিন্দুতে, তাই সিমেট্রিক্যালি একই বিন্দুতে আমি অবস্থান দেখাচ্ছি। আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে মেরুবর্তী, এটা হচ্ছে গিয়ে অমেরুবর্তী, এটা মেরুবর্তী, এই দুটোর যখন এটা ক্লিয়ার। তাহলে মেরুবর্তী অমেরুবর্তী এই দুটো পদার্থের কনসেপ্ট আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হলো। এইবার যদি এই অন্তরক পদার্থগুলোকে আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডের বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের, এটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে আমরা রাখছি, বাহ্যিক বা বহিস্থ ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম, যখন এই যে E=0, অর্থাৎ যখন কোনো বহিস্থ তড়িৎ ক্ষেত্রে ওর উপরে প্রভাব থাকছে না, তখন অমেরুবর্তীর ক্ষেত্রে এরকম, মেরুবর্তীর ক্ষেত্রে এরকম আকার অবস্থান খাচ্ছে একটা পরমাণুর ক্ষেত্রে। এবারে যদি দেখা যায় যে তারা বহিস্থ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি রাখবার ফলে কি হলো? এই যে এটা প্রোটন এবং অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ আধানগুলো একই বিন্দুতে সমাপতিত ছিল, একটা বিন্দু একই বিন্দুতে ছিল। এই ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দেওয়ার ফলে কি হচ্ছে? তারা পজিটিভ এবং ইলেকট্রির মধ্যে একটা ইলেকট্রনস এবং প্রোটনের মধ্যে, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডটা কী করছে? ইলেকট্রনগুলোকে একটু বিকর্ষণ করছে, ফলে কি হচ্ছে? এদের যে একই বিন্দুতে সমাপতিত ছিল তারা একটু ডিফারেন্স অর্থাৎ সরে যাচ্ছে, ফলে তারা কি করছে? একটা তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি করছে। ক্লিয়ার হলো? যখন অমেরুবর্তী পদার্থ তারা একটা বিন্দুতে সমাপতিত ছিল, অর্থাৎ পজিটিভ নেগেটিভটা যখনই একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলো, তড়িৎ ক্ষেত্রের দিকে ইলেকট্রনসগুলোর মধ্যে একটা বল প্রয়োগ হওয়ার কারণে ইলেকট্রন এবং প্রোটন অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ আধানগুলোর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হলো। যেহেতু সমাধান সমমানের ছিল এবং তাদের প্রকৃতিটা আলাদা ছিল, তাই সেক্ষেত্রে কী হলো? এই বহিস্থ ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র দেওয়ার ফলে একটা অমেরুবর্তীর মধ্যেও দ্বিমেরুর সৃষ্টি হলো। হয়েছে? আচ্ছা, একই রকমভাবে একটা মেরুবর্তী পদার্থ যার মধ্যে অলরেডি দ্বিমেরু ছিল, কিন্তু তারা বদ্ধভাবে সজ্জিত ছিল, একটা এলোমেলোভাবে সজ্জিত ছিল। দেখো এলোমেলোভাবে সজ্জিত ছিল, কিন্তু যখনই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলো তারা একটা নির্দিষ্টভাবে সজ্জিত হলো। তাহলে কি হলো? বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে পোলার ইয়া নন পোলার, মেরুবর্তী বা অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে
ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হলো। স্ট্রাকচারটা ক্লিয়ার? তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হলো। এই যে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হলো, তড়িৎ দ্বিমেরু মানেই দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হচ্ছে। এই যে ভ্রামকের সৃষ্টি হলো একক আয়তনে, একক আয়তনে পরাবৈদ্যুতিক পদার্থের, পরাবৈদ্যুতিকটা যে কোনো হতে পারে, সেটা মেরুবর্তীও হতে পারে এবং অমেরুবর্তী পদার্থে যত দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হলো তাকে মেরুবর্তিতা বলে। অর্থাৎ মেরুবর্তিতাকে আমরা যদি পি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল পি, তাহলে কি বলেছি? মেরু দ্বিমেরু বাই আয়তন, অর্থাৎ এইটাকে আমরা বলছি মেরুবর্তিতা। অর্থাৎ কোনো একটা ডাইইলেকট্রিকের সেটা মেরুবর্তী হতে পারে, অমেরুবর্তী হতে পারে, তার ক্ষেত্রে একক আয়তনে এই যে দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হচ্ছে তাকেই আমরা বলছি মেরুবর্তিতা। এবারে যদি এটা এই যে দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হলো বা দ্বিমেরুর সৃষ্টি হলো, তড়িৎ দ্বিমেরু, তারা পরিবাহীর কোথায় অবস্থান করে? পৃষ্ঠে অবস্থান করে। ফলে কি হচ্ছে? যে দ্বিমেরুর সৃষ্টি হলো ইলেকট্রিক ফিল্ডের ফলে তারা কিন্তু ওই আবিষ্ট তড়িৎ বলে আধানের সৃষ্টি করলো, যে কারণে তারা এই সব পদার্থগুলোকে আমরা বলি পরাবৈদ্যুতিক পদার্থ। ওকে, আজ শুরু করছি ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কি? ছোটবেলায় আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। বাড়িতে পাখাটা চলছিল না, মিস্ত্রি ডাকা হয়েছে। মিস্ত্রি এলো, এসে সুইচটা দিয়েছে, পাখা ঘুরছে না, একটা লাঠি দিয়ে পাখাটাকে এরকম ঘুরিয়ে দিয়েছে। পাখাটা ঘুরতে শুরু করেছে বনবন করে, দিয়ে বললো এর কন্ডেনসারটা খারাপ হয়ে গেছে। এই ধরনের ঘটনা হয়তো অনেকের জীবনেই ঘটে থাকবে। পাখাটা সুইচ দেওয়ার পরেও ঘুরছিল না, হাতে করে ঘুরিয়ে দেওয়ার ফলে পাখাটা ঘুরতে শুরু করলো। তাহলে প্রথমে পাখাটাকে শুরু করবার জন্য অনেকটা শক্তির প্রয়োজন ছিল, যেটা পাখাটাকে কেউ দেয়। যেটা কে দেয় না? বললো যেটা কন্ডেনসার, মানে ধারক, ক্যাপাসিটর। ধরো আমার বাড়িতে আজকে একসাথে অনেকটা জল দরকার। আমরা কি করব? কোনো কিছুতে একটা বড় বালতিতে 1000 লিটার জল একসাথে লাগবে। তাহলে আমরা কি করব? বড় কন্টেনারে জলটাকে ধরে রাখব। অনেক 100 বালতি জল একসাথে 100 জন ধরে রাখবে বালতিতে করে। 1 2 3 বলার সাথে সাথে 100 জন জলটাকে ছুঁড়বে, কোনো একটা জায়গায় দিতে হবে। তাহলে এনার্জিটাকে অর্থাৎ জলটাকে আমি স্টোর করে রেখেছি। এক্ষেত্রে কেউ একটা এনার্জি এরকম স্টোর করে রাখে। পাখাটা চলতে শুরু করতে যে অনেকটা শক্তি দরকার ছিল, সে ওইটা দিচ্ছিল। আমরা বর্তমানে প্রত্যেকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি বা মোবাইল ব্যবহার করি, ক্যামেরা ব্যবহার করি। ক্যামেরাটা ফ্ল্যাশ আছে, রাতের অন্ধকার ফ্ল্যাশ দিলে একটা ছবি একদম নিট অ্যান্ড ক্লিন দিনের মতন আলো হয়ে গেল। মোবাইলে ব্যাটারি তো আছে 5 ভোল্ট। একটা 5 ভোল্ট ব্যাটারির এতটা লাইট দিচ্ছে কে? নিশ্চয়ই 5 ভোল্ট ওই আলোটা দেওয়া সম্ভব নয়। তাহলে কেউ একটা এনার্জিকে স্টোর করে রাখছে।
অর্থাৎ শক্তিকে স্টোর করে রাখছে। কী শক্তি? তড়িৎ শক্তিকে। তাহলে আমরা এটার জন্য যেটা পড়ব সেটা হচ্ছে কি ধারক। তাহলে ধারক কি করছে? ধারক তড়িৎ শক্তি সঞ্চিত করে রাখছে। তড়িৎ শক্তিটা এক্ষেত্রে কী রূপে সঞ্চিত করছে? আধান, অর্থাৎ অনেকটা আধান একসাথে সঞ্চিত করে রাখছে। তাই আমরা ক্যাপাসিটার্স পড়ব। আমাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, রোধক বা রোধ পড়েছি ক্লাস 10 লেভেলে। ক্যাপাসিটার্স পড়ব, ক্যাপাসিটার পড়ব মানে ধারক পড়ব, এবং ইন্ডাকট্যান্স পড়ব, আবেশক পড়ব। এগুলো তিনটেকে মিলে আমরা সার্কিট তৈরি করব। যখন আমরা বাড়িতে যে অল্টারনেটিভ কারেন্ট, বাড়িতে যে পাওয়ারটা আমাকে সাপ্লাই দেওয়া হয়, ইলেকট্রিকটা সাপ্লাই দেওয়া হয়, অল্টারনেটিভ কারেন্ট, পরিবর্তী প্রবাহ, সেক্ষেত্রে আমরা সেটাকে পড়ব। যাই হোক, আজকে আমরা ধারক পড়ব। ক্লিয়ার হলো? অর্থাৎ ধারক হলো এমন একটা ব্যবস্থা একসাথে অনেকটা তড়িৎ শক্তি দেওয়ার জন্য ধারকের ব্যবহার করা হয়। কোনো যন্ত্রাংশকে শুরু করতে গেলে অনেকটা শক্তির প্রয়োজন হয়, তখন অনেকটা শক্তি একসাথে দেওয়ার জন্য ধারক সেই কাজটা করে, যেখানে কি সঞ্চিত রাখে? আধান সঞ্চিত রাখে। একটা পদার্থ, ধরো একটা পদার্থ, একটা পদার্থ, এই পদার্থে আমি আধান দিচ্ছি। আধান দেওয়ার সাথে সাথে কি হবে? তার বিভবটা পরিবর্তন ঘটবে। বিভবটা কি হবে? বাড়বে। আধান দিলে কি হবে? বিভব বাড়বে। তাহলে আধান এবং বিভব পরস্পর কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। আধান ভ্যারিজিয়াস বিভব, অর্থাৎ আধান দিলে বিভব বাড়ে। এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটা ধ্রুবক নিয়ে এসেছিলাম, যেটাকে আমরা বলছি সি, দ্যাট ইজ সিভি। এই সিটাকে বলছি ধারকত্ব। তাহলে যান্ত্রিক ব্যবস্থাটাকে কি বলেছিলাম? ধারক। আর ধারকের যে ধর্মের জন্য সে ধারণ করতে পারে, সেই ধর্মটাকে আমরা বলছি ধারকত্ব। যেমন একটা রোধক এবং রোধের মধ্যে ডিফারেন্স ছিল। একটা রোধক মানে একটা পরিবাহী, তার যে ধর্মের জন্য সে বাধা দান করে তাকে বলে রোধ। ধারক যে ধর্মের জন্য সে ধরে রাখতে পারে তাকে আমি বলছি ধারক। অর্থাৎ ধারকত্ব ইজিক্যাল টু দাঁড়াচ্ছে Q/V। এই কনসেপ্টটা এসেছে কিন্তু একটা দারুণ জায়গা থেকে। এর আকৃতি যে কোনো আকৃতি হতে পারে, তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, সে যেমন আকৃতির ধারক হতে পারে। এই ধারক অ্যাকচুয়ালি কি করা হয়েছে? বিজ্ঞানটা কি না, একটা প্লেট ধরো, এতে আহিত করা আছে, এর ক্ষেত্রে বলরেখা কতটা অবধি বিস্তৃত ছিল? অসীম অবধি বিস্তৃত ছিল। এই শক্তিটাকে আরেকটা প্লেট অসীম থেকে নিয়ে এসে সামনে রেখে দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? এই বলরেখাগুলো একটা জায়গায় সঙ্গবদ্ধ করা হয়েছে। ধারক। আচ্ছা হোক, ধারকত্ব হলো। তাহলে ধারকত্ব কাকে বলে আমি কি বলবো? when V is equal to 1 that C is equal to Q। কি বলবে? একক পরিমাণ বিভবের বৃদ্ধি করতে বা পরিবর্তন করতে যে আধান প্রয়োজন তাকে ধারকত্ব বলে। কোনো পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে আধানের প্রয়োজন হয় তাকে আমরা ধারকত্ব বলবো। ধারকত্বের ক্ষেত্রে আমরা ধারকত্বের সি এর একক পড়ব। সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক স্ট্যাট ফ্যারাড। এসআই পদ্ধতিতে বলা হয়
ফ্যারাড। স্ট্যাট ফ্যারাডকে আমরা লিখি STAT, স্ট্যাট ফ্যারাড, আর এটাকে এইভাবে লিখি F দ্বারা। তাহলে ধারকত্বের ক্যাপাসিট্যান্সের ইউনিট কি হলো? সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ফ্যারাড, এসআই পদ্ধতিতে ফ্যারাড। স্ট্যাট ফ্যারাডের সংজ্ঞা আমরা কি বলবো? স্ট্যাট ফ্যারাড কাকে বলে? কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। তাহলে কি বলবো? 1 ইএসইউ ভোল্ট পরিবর্তিত হয় যদি 1 ইএসইউ আধান দিলে, অর্থাৎ কোনো পরিবাহীতে 1 ইএসইউ আধান দিলে যদি 1 ইএসইউ ভোল্ট বিভবের পরিবর্তন ঘটে তাকে আমরা বলছি স্ট্যাট ফ্যারাড। অর্থাৎ 1 স্ট্যাট কুলম্ব, আমি একটু বলে নিই, বাই 1 স্ট্যাট ভোল্ট, অর্থাৎ 1 স্ট্যাট কুলম্ব আধান দিলে যদি 1 স্ট্যাট ভোল্ট বিভব বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে বলছি স্ট্যাট ফ্যারাড। ফ্যারাড কি বলবো? না, 1 কুলম্ব আধান দিলে যদি 1 ভোল্ট বিভব বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা বলছি ফ্যারাড। ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের রিলেশন কি হবে? আমরা কি জানি? 1 কুলম্ব সমান আমরা কি জেনেছি? 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। আর 1 স্ট্যাট ভোল্ট সমান পেয়েছি, 1 ভোল্ট সমান পেয়েছি, 1 ভোল্ট সমান পেয়েছি 1/300 স্ট্যাট ভোল্ট সমান পাচ্ছি 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। অর্থাৎ ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের মধ্যে আমরা একটা রিলেশন পাচ্ছি, আমাদের ক্ষেত্রে প্রচুরভাবে এটা কাজে লাগবে। এছাড়া আমরা দেখতে পাবো 1 মাইক্রোফ্যারাড সমান কত ফ্যারাড, বা 1 পিকোফ্যারাড। এটা কি বলছি? মাইক্রোফ্যারাড। নিচেরটাকে কি বলছি? পিকোফ্যারাড সমান কত ফ্যারাড? 1 মাইক্রোফ্যারাড সমান আমরা পাই 10⁻⁻6 ফ্যারাড, এবং 1 পিকোফ্যারাড সমান আমরা পাই 1/10⁻12 বলতে পারো, তবে 10⁻⁻12 ফ্যারাড। অঙ্ক করবার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মাইক্রোফ্যারাড এবং পিকোফ্যারাডের হিসাবে অঙ্ক দেওয়া থাকবে। হচ্ছে, এবারে আসছি আমরা সি সমান পেয়েছি Q/V। এবারে বলছি সি এর, অর্থাৎ ক্যাপাসিট্যান্সের সি এর মাত্রা। তাহলে সি এর মাত্রা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ইউনিট আমরা শিখলাম, এবারে বলছি সি এর মাত্রা। সিটা স্কেলার না ভেক্টর রাশি হবে? অবভিয়াসলি স্কেলার রাশি হবে। কিউটা স্কেলার রাশি, ভিটা স্কেলার রাশি। আচ্ছা, এবারে বলো সি এর মাত্রা হবে কিউ এর মাত্রা বাই W/Q, তাহলে Q²। ভি সমান ছিল W/Q, Q²। এবারে বলো কিউ এর মাত্রা আমরা পেয়েছি IT তার স্কোয়ার, আর ডব্লুর মাত্রা ছিল ML/T⁻² বল ইন্টু সরণ। তাহলে কি দাঁড়াচ্ছে? M⁻⁻1 L⁻², T ওপরে আসলে 4 I²। তাহলে দাঁড়াচ্ছে M⁻⁻1 L⁻², T⁻4 I⁻²। হলো? আচ্ছা, এবারে আসছি আমরা যে এই যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব একটা পদার্থের, একটা পরিবাহীর ধর্ম, যে ধর্মের জন্য সে তড়িৎ শক্তি বা আধান সঞ্চয় করে রাখতে পারে। এই আধান সঞ্চয় বা ধারকত্ব কোন
কোন বিষয়ের উপরে নির্ভর করে। পরের আলোচনায় আসছি, ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা ইকুয়েশন পাবো, শিখবো আমরা, সি ইজ ইকাল টু এপসাইলন 0 a বাই ডি। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে পরিবাহীর আকার, আকৃতি বা এবং ক্ষেত্রফলের উপরে নির্ভর করে। এই রিলেশনটা এ, যেখানে এটা ডিফাইন করছে ক্ষেত্রফল। 2, পারিপার্শ্বিক মাধ্যমের উপরে, পারিপার্শ্বিক মাধ্যমের উপরে নির্ভর করে, মানে এপসাইলন 0 ওখানে দিয়েছি, ক্ষেত্রফল মানে এ। 3, অপর পরিবাহীর উপস্থিতির, অর্থাৎ আরেকটি পরিবাহী যদি এটাতে উপস্থিত থাকে, যেমন ধরো এখানে একটা পরিবাহী আছে, একটা গোলক আছে, এর চারপাশে একটা ভূসংলগ্ন আরেকটা গোলক রেখে দিলে, তাহলে এর বিভবটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। বিভবটা হ্রাস পেলে ধারকত্ব কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ কিউ যদি ঠিক থাকে, একটা পরিবাহীতে কিউ স্থির, তাহলে সি এর সাথে ভি এর রিলেশন কি? ধারকত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো একটি পরিবাহীর ক্ষেত্রে যদি কোনো পরিবাহীর আকার, আকৃতি, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, সেটা যে মাধ্যমে আছে সেই মাধ্যমের পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে, আর নির্ভর করে ওই পরিবাহীটা অপর কোন একটা পরিবাহীর কাছে আছে তার উপরে। হচ্ছে এরপরে নেক্সট আমরা আসছি আমরা একটা পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করব। একটা গোলক, এই গোলকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। এই কিউ পরিমাণ আধান দেওয়ায় এই গোলকটার ধারকত্ব কত তা আমি নির্ণয় করব। ধরো এই গোলকটার ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর। কত আধান দিলে? আধান কত দেওয়া হয়েছে? কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। কিউ পরিমাণ আধান দেওয়াতে তার বিভব হয়েছে ভি। তাহলে পৃষ্ঠে তার বিভব ভি সমান কি লিখতে পারি? ভি ইজ ইকাল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 অফ আর। এসআই পদ্ধতিতে, যদি এটা সিজিএস পদ্ধতিতে লিখি, এটা এসআই পদ্ধতিতে, এটাকে সিজিএস পদ্ধতিতে আমরা করতে পারি। ভি ইজ ইকাল টু কিউ বাই, যদি বাই ধরে নিই আর, এটা বাই ধরেছে দুটোই, এটাও বাই ধরেছে, এটাও বাই ধরেছে, হয়েছে, দুটো প্যারালালি আমি করবার চেষ্টা করছি। তাহলে ধারকত্ব কত হবে? ধারকত্ব সমান কি পেয়েছি? ধারকত্ব কিউ ইজ ইকাল টু পেয়েছি সিভি, তাহলে সি পেয়েছি কিউ বাই ভি। ধারকত্ব সি সমান কত? ওই গোলকটাতে কত আধান দিয়েছিলাম? কিউ পরিমাণ, তার বিভব কত হয়েছে? ভি। তাহলে কিউ সমান, ভি সমান পেয়েছি কিউ বাই, ওপরে উঠেছে 4 পাই এপসাইলন 0 আর। তাহলে কত পাচ্ছি? 4 পাই এপসাইলন 0 আর। দেখো একটা গোলকের ধারকত্ব পেয়েছি তার ব্যাসার্ধের সাথে। ঠিক একই রকম এটা যদি এখান থেকে করতাম, কিউ বাই সি যদি ফাইন্ড আউট করতাম কিউ বাই ভি, এক্ষেত্রে ভি সমান পেয়েছি কিউ বাই আর, দ্যাট ইজ ইকাল টু পেয়েছি কিউ নে কিউ কমা আর ডালা, দ্যাট ইজ সি ইজ ইকাল টু পেয়েছি আর। কি পেয়েছি না, একটা গোলকের গোলীয় পরিবাহী ধারকত্ব কার সাথে সমান? তার ব্যাসার্ধের সাথে সমান। আমাকে অনেক সময় প্রবলেমে দেওয়া হবে, ধরো বলেছে যে 5 সেমি
গোলকের ধারকত্ব কত, গোলকের ধারকত্ব কত। এটা কিভাবে করবে? 5 সেমি গোলকের ধারকত্ব, 5 সেমি যদি দেওয়া আছে ধারকত্ব আমি লিখতে পারবো 5। কি লিখবো? কোন ইউনিট? সিজিএস ইউনিট, তাহলে স্ট্যাট ফ্যারাড বলবো। প্রশ্ন থাকলো পৃথিবীর ধারকত্ব নির্ণয় করো, পৃথিবীর ধারকত্ব নির্ণয় করো। করতে পারবে? ধারকত্ব নির্ণয় করো। যদি সিজিএসএ বলে সিজিএসএ করবে এবং এসআইএ করবে, সেম প্রবলেম এরকম। যদি এসআইএ বলে তাহলে 4πε দিয়ে গুণ হবে, 4πε0। 4πε0 এর ভ্যালু কত? 1/4πε0 এর ভ্যালু বেরিয়েছিল কত? 9 তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করতে পারবো। হচ্ছে এই জাতীয় প্রবলেম থাকবে। আচ্ছা, আরেকটি বিষয় বলি। এবারে আসছে একটা পরিবাহীতে, আহিত পরিবাহীতে স্থিতিশক্তি কত। ধরো একটা পরিবাহীতে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, এর ফলে তার বিভবের পরিবর্তন হয়েছে ভি। কিউ পরিমাণ আধান কোত্থেকে নিয়ে এসে দেওয়া হয়েছে? ইনফাইনাইট থেকে নেওয়া হয়েছে। ইনফাইনাইট থেকে নিয়ে এসে যদি সঞ্চিত করা হয় তাহলে আধান সঞ্চয়ের জন্য এর মধ্যে কি সঞ্চিত হবে? স্থিতিশক্তি সঞ্চিত হবে। কি স্থিতিশক্তি? তড়িৎ স্থিতিশক্তি। তাহলে আমি ধরি তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা স্থাপন করব। পরিবাহীতে কিউ পরিমাণ আধান আনলে ভি বিভবের পরিবর্তন ঘটে। ডিকিউ, প্রথমে ডিকিউ আধান নিয়ে এসছি, প্রথমে আমি ধরে নিচ্ছি প্রথমে এটাতে ডিকিউ পরিমাণ আধান নিয়ে এসছি, তাহলে ডিকিউ পরিমাণ আধান আনতে কৃতকার্য কত? পরিমাণ আধান আনতে কৃতকার্য। কি বলছি? আমরা যে কোনো ক্ষেত্রে আমরা একটা ছোট বস্তুকে যখন উপরের দিকে তুলি আমরা কাজ করি কার বিরুদ্ধে? মহাকর্ষের বিরুদ্ধে। এক্ষেত্রে প্রথমে আধান ছিল কিউ পরিমাণ আধান, এইবারে আমি আরও ডিকিউ আধান নিয়ে এলাম, তাহলে কত কৃতকার্য করতে হবে? কৃতকার্য কত করতে হবে? ভি ইন্টু ডিকিউ হচ্ছে। প্রথমে ভি পরিমাণ আমরা জানি সিম্পল ইকুয়েশন, দ্যাট ইজ ইজিক্যাল টু ছিল W/Q ইজ ইকাল টু ভি। কিউ পরিমাণ আধান ছিল, তারপরে তুমি ডিকিউ নিয়ে এলে, তাহলে কত কৃতকার্য করতে হলো? DW। এবারে বলছি কিউ সমান কি লিখতে পারি? পরিবাহীর ধারকত্ব যদি সি হয়, ধারকত্ব সি হলে আমরা কি লিখতে পারি? কিউ সমান সিভি, তাহলে ভি সমান Q/C, অর্থাৎ কিউ পরিমাণ আধান নিয়ে আসার জন্য তাতে যে ভিটা হয়েছে সেটা Q/C-তে কনভার্ট করি। তাহলে এই ইকুয়েশনটাতে আমরা লিখতে পারি DW ইজ ইকাল টু Q/C ইন্টু DQ। আচ্ছা, পরিবাহীতে কত আধান নিয়ে এসছো? পরিবাহীতে তো আর সঙ্গে সঙ্গে আসেনি, পরিবাহীতে 0 থেকে কিউ আধান আনতে কৃতকার্য লিখবে W ইজ ইকাল টু কি? DW। কত পরিমাণ আধান নিয়ে এসছো? 0 থেকে কিউ সমান কত? Q/C ইন্টু DQ 0 টু কি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, পরিবাহীতে প্রথমে 0 আধান ছিল, তারপরে কিউ পরিমাণ আধান নিয়ে এসছি, তাহলে কৃতকার্য কত হচ্ছে? 0 টু কিউ আধান নিয়ে আসতে এইটা পরিমাণ হচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশনটাকে আমরা এখানে নিয়ে আসছি, দেখো তাহলে সমান 1/C কনস্ট্যান্ট, কিউয়ের ইন্টিগ্রেশন করলে Q²/2 লিমিট 0 টু কিউ। আপার লিমিট বসালে ক্যাপিটাল কিউ, লোয়ার লিমিট বসালে 0, তাহলে 1/2C ইন্টু Q² হয়েছে। কিউ সমান কি লিখতে পারি? সিভি। কিউ সমান লিখছি সিভি, তাহলে Q² সমান C² + B² ½
সি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে হাফ, একটা সি কাটছে, সি ভি স্কোয়ার হতে পারে। এইভাবেও লিখতে পারি এনার্জি শক্তি, এইভাবে লিখতে পারি হাফ কিউ স্কোয়ার হাফ সি ভি স্কোয়ার হচ্ছে। অর্থাৎ কোনো একটি পরিবাহীর মধ্যে যদি বিভবের পরিবর্তন ঘটে বা ধান নিয়ে আসা হয়, সেক্ষেত্রে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি সমান দাঁড়াচ্ছে হাফ সি ভি স্কোয়ার হচ্ছে। ওকে, চলো এ পর্যন্ত থাকছে। নেক্সট ভিডিওতে আমরা পরের ক্লাসগুলোতে, পরের ভিডিওতে পরপর সিকোয়েন্সে আমরা ক্যাপাসিট্যান্স ধারক কত্ত বা ধারক শেষ করব। থ্যাংক ইউ।